এবার তারেক রহমান সরকারের ব্যাংক দখলের ঢিল খতম করতে একজোট হয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও ডক্টর শফিকুর রহমান। এই সরকার একটা প্রতারকের দল, বিএনপি হলো একটা প্রতারক। এদের ইতিহাসটাই হলো জনগণের সাথে সবসময় তারা প্রতারণা করে। বিএনপি নির্ভয় হয়ে আসছে, এস আলমের গলা শুকিয়ে গেছে। এস আলমের দালাল বাংলাদেশ ব্যাংকের যেগুলো এখন আছে মিডিয়া আছে সবগুলো দালাল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর একদম পিওর এস আলমের দালাল, এস আলমের পোষ্য বৃত্ত। এই দালালদের গলা শুকিয়ে গেছে। একীভূত হওয়া 5টি ইসলামী ব্যাংক আবার এস আলম ও নাসা গ্রুপের হাতে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি বা ঋণ খেলাপিদের হাতেই ব্যাংকের মালিকানা তুলে দিচ্ছেন কেন? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে সেটা হয়তো ভিডিওর শুরুতে দেখেই অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, টান টান উত্তেজনা আজকের ভিডিওটি সবার সম্পূর্ণ দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আমি মনে করি আপনারা রাজনৈতিক অঙ্গন নিয়ে এবং দেশ বিদেশের, আমাদের দেশ পাশের দেশের অনেক কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা আবার আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। ইসলামী ব্যাংক এখনো কোন শক্তির কমান্ডে চলছে? উত্তর হচ্ছে জামাত শিবির গ্রাহক শক্তির কমান্ডে চলছে। হ্যাঁ দর্শক, জামাত কি পারে, এস আলম বিএনপি, এস আলম বিএনপি একই কথা। কারণ বিএনপিকে, বিশেষ করে বিএনপির অর্থনীতি যারা দেখছে, এস আলমকে যারা ব্যাংক দিচ্ছে, একই কথা, কোনো পার্থক্য নেই। এরা দেখছে, টের পাচ্ছে যে জামাত কি পারে। জামাত জাস্ট একটু হালকা নাড়াচাড়া দিয়েছে, তাতেই অসম্ভব ঘটনা ঘটে গেছে। এর মানে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি জামাতপন্থী গ্রাহকরাই জামাত। এখানে এটা জামাতের ব্যাংক, গ্রাহক থেকে শুরু করে সবকিছুই জামাত। এবং সাধারণ গ্রাহক যারা, তারাও জামাতের উপর আস্থা রেখে এই ব্যাংকে এসেছে। এটা অ্যাবসলিউটলি জামাত। এই জামাত থেকে আলাদা করবেন মানে ভুল করবেন। এবং এই ফাজলামি করা একটা বড় অপরাধ। কারণ রাজনৈতিক নেতাদের ব্যাংক থাকতেই পারে। যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক আব্দুল জলিলের ব্যাংক ছিল মার্কেন্টাইল ব্যাংক, মির্জা আব্বাসের আছে ঢাকা ব্যাংক, আব্দুল আউয়াল মিন্টুর আছে ন্যাশনাল ব্যাংক, অমুক ব্যাংক তমুক ব্যাংক, সালমান এফ রহমানের আইএফআইসি ব্যাংক। রাজনীতিবিদরা যদি ধনী হয় সে ব্যাংক ব্যবসা করবে, সমস্যা কি? এটা কোনো অপরাধ না। অতএব জামাতের ব্যাংক ইসলামী ব্যাংক, জামাতের ব্যাংক আল আরফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, অমুক ব্যাংক তমুক ব্যাংক, এটা হতেই পারে। আপনি কিচ্ছু করতে পারবেন না এবং কোনো অধিকার নাই। বরং রাজনৈতিক দল যদি দল হিসেবে মালিকানা নেয়, সেটাও আপনি কিছু করতে পারবেন না। বরং সে কোনো নিয়ম লঙ্ঘন করে কিনা, সে অর্থ পাচার করে কিনা, ব্যাংকের মাধ্যমে কোনো খারাপ কাজ করে কিনা, আপনি এইটা চেক দিবেন। কিন্তু সে ভালো সেবা দিলে তো ওয়েলকাম। বিএনপি করুক 5টা ব্যাংক, সমস্যা কি? এখন দেখেন, অতএব ব্যাংক এটা জামাতের ব্যাংক, এটা নিয়ে কোনো হীনমন্যতা নাই। জামাত যদি এটাকে স্কিপ করার চেষ্টা করে, না জামাতের ব্যাংক কথাটা ঠিক না, অবশ্যই জামাতের ব্যাংক, এটাই ঠিক। এবং জামাতকে রক্ষা করতে হবে এবং জামাতের কমান্ডে এই ব্যাংক চলছে এবং চলবে। এখন পর্যন্ত জামাতের শক্তিতে এই ব্যাংক চলছে। এই ব্যাংক কি হবে কি হবে না, এটা জামাতের লোকজন ঠিক করে দিচ্ছে। এই ব্যাংক কতক্ষণ চলবে? আজকে 2 ঘন্টা কাজ হবে না, চুপচাপ সবাই বসে থাকবে, কোনো গ্রাহক ব্যাংকে ঢুকতে পারবে না, কোনো সেবা পাবে না। জামাতের গ্রাহকরা রাজপথে বলেছে, ব্যাংকে সেটা চলেছে। ব্যাংকের এমডি একটা ধৈর্যা, ভারপ্রাপ্ত এমডি ধৈর্যা, ওর কথা কেউ শোনে না। ইসলামী ব্যাংকের ঝাড়ুদারও ইসলামী ব্যাংকের যে ভারপ্রাপ্ত দালাল এমডির কথা শোনে না। অতএব ইসলামী ব্যাংক চলছে রাজপথের গ্রাহকদের কমান্ডে। এমনকি কিছু শিক্ষা দিতে চাচ্ছে রাজপথের গ্রাহকরা, জামাত শিবির শক্তি, যে এই এস আলম বিএনপি একটু দেখুক যে এই যে আমাদের উপর তোমরা হামলা করেছো, রাষ্ট্রশক্তি ব্যবহার করে, এটা তোমাদের শক্তি আছে। তোমরা টিয়ার শেল মারতে পারো, গরম পানি মারতে পারো, রাবার বুলেট মারতে পারো, আমাদেরকে আহত করেছো, চক্ষু নষ্ট করেছো, হাত পা ভেঙে ফেলেছো, রক্তাক্ত করেছো। অতএব একটু দেখো কি হয়। জামাতের এই গ্রাহকরা একটু চেয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ডে মিনিটে কোটি কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আউট হয়ে যাচ্ছে। মানে গ্রাহকরা তার আমানত উঠিয়ে নিচ্ছে মুহূর্তে, সেকেন্ডে। তো দর্শক, প্রতি মিনিটে 18 লাখ টাকা উঠিয়ে নিচ্ছে মানুষ, প্রত্যেক মিনিটে। বুঝতে পারছেন কি চলছে? এই চলতি মাসের প্রথম 6 দিনে রেমিটেন্স প্রবাহ 20% কমে গিয়েছে। 6 দিনে 20%, তাহলে হিসাব করেন মাসের তো আরো 24 দিন আছে। এই 24 দিনে 1% রেমিটেন্স আসবে না। এর মানে পুরো বাংলাদেশ স্থবির হয়ে যাবে। কারণ ইসলামী ব্যাংকে আসে 30% রেমিটেন্স। সবাই এখন বিকল্প ব্যাংক হচ্ছে। আমাদেরকে জিজ্ঞেস করছে, ভাই অন্য কোন ব্যাংকে গেলে ভালো হয়? ইসলামী ব্যাংকের টাকা পয়সা রাখবো না। আর টাকা উঠাতে চাইলে ইসলামী ব্যাংকের বাপের শক্তি নেই, সেই টাকা না দেয়। আর ইসলামী ব্যাংকের বিভিন্ন জায়গার যারা ম্যানেজার বা দায়িত্বে আছেন, তারা কারা? তারা তো জামাত শিবিরপন্থী, সব জামাত শিবিরপন্থী। এটা জামাত শিবির ব্যাংক, তারা হবে না, তা হবে কারা? এমনকি অন্যান্য যারা এই ব্যাংকে চাকরি নিয়েছে, তারাও এখন জামাতকে ভালোবাসে, জামাতের শৃঙ্খলা দেখে। এবং অন্য ধর্মের বা জামাত পছন্দ করেন এরকম কেউ থাকতে পারেন, ব্যাপার না। বা শর্ষিনাপন্থী, আহলে হাদিস, এরকমও কেউ আছেন, ওয়েলকাম, নো প্রবলেম। কিন্তু আপনাকে জামাতের কমান্ড মানতে হবে, কারণ এই ব্যাংকটা জামাতের ব্যাংক। সোজা কথা।
এবং জামাত কোনো অবৈধ কমান্ডার কিনা আপনি এটা দেখবেন। কারণ ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছে, এখন জামাত বলতে এখন জামাত নেতা, জামাতের লোকজন, জামাতপন্থী, এবং এই জামাতপন্থী যারা, তারা জামাত হওয়ার কারণেই এই ব্যাংকে এসেছে, ব্যক্তিগতভাবে আসেন। মীর কাসেম আলী ব্যক্তি, মীর কাসেম আলী ওরকম উদ্যোক্তা না, জামাত নেতা মীর কাসেম আলী উদ্যোক্তা। কারণ মীর কাসেম আলী, তাকে জামাত নেতা থেকে যদি মাইনাস করে ব্যক্তি হিসেবে রাখা হয়, তিনি এই পর্যায়ে আসতে পারতেন না। জামাতের জনশক্তিদের রেসপন্সের কারণে মীর কাসেম আলী হতে পেরেছে। ইবনে সিনা, ইসলামিক হসপিটাল, জামাতের লোকজন সেবা নিতে গিয়েছে, তারা প্রচার চালিয়েছে, জামাতের রোকনরা, জামাতের মসজিদের ইমামরা, মাদ্রাসা শিক্ষকরা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, ইসলামী ব্যাংকের পক্ষে প্রচারণা চালিয়েছে বলে ইসলামী ব্যাংক এই বাংলাদেশের সেরা ব্যাংক কিংবা এশিয়ার অন্যতম সেরা ব্যাংকে পরিণত হয়েছে। অতএব এটাকে জামাত থেকে আলাদা করতে পারবেন না। ইসলামী ব্যাংকে 2 ঘন্টার কলম বিরতি পালিত হয়েছে সফলভাবে, এবং এই 2 ঘন্টা কেউ সেবা পায়। এবং কলম বিরতি নির্দেশনা দিয়েছে কারা? নির্দেশনা দিয়েছে গ্রাহক ফোরাম রাস্তা থেকে। তাহলে বুঝেন যে ইসলামী ব্যাংক চলছে কোন শক্তির কমান্ডে? রাজপথের গ্রাহক শক্তির কমান্ডে চলছে, এবং অনেক অফিসার নাকি রাজপথে নেমেছে। আমি আবার বলছি, ইসলামী ব্যাংকের একটা সিকিউরিটি গার্ডও চলে রাজপথের গ্রাহক শক্তির কথায়, ওই এমডির কথা চলে না। এইসব ভুয়া এমডি, ভুয়া চেয়ারম্যানের কথা কেউ চলে না এবং চলবে না, কেউ চলবে না, সোজা কথা। তো দর্শক, এবার এসালম বিএনপি দেখছে 5 দিনে 350 কোটি টাকা হারালো ইসলামী ব্যাংক। 5 দিনে 350 কোটি টাকা। 7 জুন একদিনেই, 5 দিনের পরের হিসাব, 7 জুন একদিনে 1000 কোটি টাকা মানুষ উঠিয়ে নিয়েছে। মানে এই ব্যাংক তো 3 মাসও লাগবে না দেউলিয়া হয়ে যেতে। ওই চেয়ারম্যান, এমডি, ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারী যদি এই অবৈধ চেয়ারম্যান, অবৈধ এমডির কথা শুনেন, আপনার চাকরি থাকবে না, এই ব্যাংকই থাকবে না, আপনি চাকরি করবেন, আপনি বেতনই পাবেন না। অতএব কর্মকর্তা কর্মচারীদেরকে বলবো, আমার অনেক দর্শক আছেন যারা ইসলামিক কর্মকর্তা কর্মচারী, আপনারা যদি চান যে আপনাদের ফ্যামিলি বাঁচবে, আপনার চাকরি থাকবে, আপনি মাস শেষে বেতন পাবেন, এই চেয়ারম্যান এমডিকে সরাতে আপনিও নামেন। নইলে ব্যাংকই থাকবেন, আপনি চাকরি থাকবে না। ব্যাংক না থাকলে আপনার চাকরি থাকবে কোথায়? দেখছেন এই যে এমডি, চেয়ারম্যান, এদের কথা কেউ শুনছে না? প্রতিদিন গড়ে 700 কোটি টাকা উত্তোলন, প্রতি মিনিটে 18 কোটি টাকা। 1 বছরে আমানত বেড়েছিল যেখানে 22,000 কোটি টাকা, সেখানে এই নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার সাথে সাথে 2570 কোটি টাকা আমানত শেষ। তাহলে আপনি চিন্তা করেন যে পরিস্থিতি কোন দিকে। আপনারা কি লক্ষ্য করেছেন যে গত প্রায় 1 মাসের অধিক সময় হয়ে গেল, লাস্ট 30 days, জামাত কেমন যেন স্তব্ধ হয়ে গেছে, খামোশ হয়ে গেছে। এখানে স্তব্ধ শব্দের পরিবর্তে খামোশ শব্দটি আমি ব্যবহার করছি 2টো কারণে। প্রথম কারণ হলো যে চুপ হয়ে যাওয়া, খামোশ, থামো, মানে ধমক দিয়ে আপনি কাউকে থামিয়ে দিলেন। তাহলে জামাতকে কি আসলে কেউ ধমক দিয়েছে যে তোমরা আর বাড়াবাড়ি করো না, যা করেছো সেগুলো জনসম্মুখে প্রকাশ করে দেওয়া হবে? পুলিশ হত্যাকাণ্ড, অস্ত্র লুট এবং জুলাই আগস্ট বিপ্লবের সময় যে সকল হত্যাকাণ্ড ঘটেছে, অমীমাংসিত হত্যাকাণ্ড, তার সঙ্গে সঙ্গে যে সকল অর্থনৈতিক কেলেঙ্কারি ঘটেছে, চাঁদাবাজি ঘটেছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে সকল টাকা গ্রহণ করা হয়েছে, সেগুলো এখন সরকার গোয়েন্দাদের হাতে চলে গেছে। এর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে হাদি হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর বিষয়ে কথাবার্তা। তো এই কারণে জামাতকে কি কেউ ধমক দিল কিনা যে খামোশ, চুপ থাকো? অথবা যেটা আছে যে পরিবেশ এবং পরিস্থিতির কারণে একটা ভয়ঙ্কর পরিস্থিতি যখন আপনি দেখবেন, কোনো শব্দ করতে হবে না, কাউকে কোনো কিছু বলতে হবে না, শুধুমাত্র যেটা হবে যে কেউ আপনাকে বলছে কোনো কিছু, বলছে, তো তার প্রেক্ষিতে কি হলো, বা আপনি দেখছেন কোনো কিছু, তার প্রেক্ষিতে আপনি অটোমেটিক যেটা হচ্ছে চুপ হয়ে গেলেন। এটাকে বলা হয় খামোশ। সেক্ষেত্রে জামাত যে জিনিসগুলো দেখছে, সাবুদ্দিন চুপু আছেন, আওয়ামী লীগ ফিরে আসি ভাব করছে, সীমান্তে পুশিনের জন্য ভারত রীতিমতো রণ উন্মোদনা শুরু করে ফেলেছে, মায়ানমার সীমান্তে যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ, এবং সেই যুদ্ধ আরাকান আর্মির সঙ্গে এবং মায়ানমারের জান্তা সরকারের সঙ্গে। এবং যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, অতি সম্প্রতি তিনি সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এবং সেখানে চীনের যে কর্তৃত্ব এটি বৃদ্ধি পেয়েছে। ফলে রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে, আরাকান আর্মিকে কেন্দ্র করে, রোহিঙ্গাদের মধ্যে যে কয়েকটি সশস্ত্র গ্রুপ রয়েছে, আরসা, এদের সঙ্গে যদি জামাতের কোনো সম্পর্ক থাকে, সেই জিনিসগুলো উল্টে গেল, আলটিমেটলি উল্টে গেছে। আর যদি সেই কেন্দ্রীয় সরকার, মায়ানমারের কেন্দ্রীয় সরকার, তারা আরও সুসংহত হয়ে যায়, সংগতির কারণে এই রোহিঙ্গা ইস্যু, আরাকানের যে ইস্যুটি, এটি আওয়ামী লীগের পক্ষে চলে যাবে, এবং বর্তমান সরকার এবং জামাতের, বর্তমান সরকারের জন্য এটা বুমেরাং, আর জামাতের জন্য এটি রীতিমতো অশনি সংকেত হিসেবে দেখা দিবে। কাজেই পরিস্থিতি মূল্যায়নের জন্য বুদ্ধিমানের কাজ হলো চুপ থাকা, দেখি কি হয়, ভারত আসলে শেষ পর্যন্ত কী করে। এর মধ্যে আওয়ামী লীগ মিছিল করছে, ছাত্রলীগ মিছিল করছে, অনেক জায়গাতে অফিস চালু করেছে, তারা ঘোরাফেরা করছে, শেখ হাসিনা আসতে চাচ্ছে, নেতাকর্মীরা দলে দলে এসে
আইনের কাছে আত্মসমর্পণ করে জেলে ঢুকতে চাচ্ছে বড় বড় নেতারা, মন্ত্রী, এমপিরা। এখন আপনি কি করবেন বলেন তো? এয়ারপোর্টে এসে যদি আওয়ামী লীগের অন্ততপক্ষে 200-300 সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য, বর্তমান সংসদ সদস্য, যারা আলটিমেটলি 17 বছর বাংলাদেশের ভিআইপি ছিলেন, এরকম লোকদেরকে আপনি একত্রে 300 লোক আপনার একই সঙ্গে ঢাকা ইমিগ্রেশনে এসে উপস্থিত হলো। এখন আপনি কি সেখান থেকে তাদের উপর মব করবেন, নাকি তাদেরকে গ্রেপ্তার করতে হবে বিমানবন্দর থেকে, নাকি তাদেরকে ছেড়ে দেবেন? যেহেতু মামলা আছে, তারা এসে ইমিগ্রেশন পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন। ফলে বিমানবন্দর থেকে বা ধরুন ভারত থেকে যারা আসে, তারা বেনাপোল এসে তারা বিএসএফের কাছে আত্মসমর্পণ করলো, বিএসএফ বিজিবির কাছে তাদেরকে হস্তান্তর করলো, যে আমাদের বাংলাদেশে মামলা আছে সেখানে নিয়ে যান। এখন আপনি যখন বিজিবির অধীনে থাকবেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, এরা সবাই ধরেন চলে আসলে, আপনি তাদেরকে কী করবেন? ক্রস ফায়ারে দিবেন, নাকি তাদেরকে জেলখানাতে ঢুকাবেন? 3 দিন, 4 দিন, 5 দিন সেখানে জেলখানায় থেকে তারা গান গাবে, পরিকল্পনা করবে, শরীরচর্চা করবে, বিদ্যাবুদ্ধি করবে। এবং জেলখানাতে আপনি এখন বাংলাদেশের জেলের যে পরিস্থিতি, আপনার টাকা থাকলে জেলখানার ভিতরে আপনি সব কিছু করতে পারেন, এমনকি সেখানে আপনি মানে অনেক কিছু করতে পারেন, অসম্ভব কিছু করতে পারেন। এনিওয়ে, আওয়ামী লীগের লোকজন যদি দেশের মধ্যে জেলখানার মধ্যে থাকে, তাহলে নেতাকর্মী যারা আছে তারা দেখতে যাবেন, কথা বলবেন, এবং আজকে তারা যে নৈতিক অবস্থার মধ্যে পড়েছেন, অনৈতিক একটা প্রেশার তাদের উপর আছে, এই প্রেশারটা থাকবে না। তো এই জন্য জামাত পরিস্থিতির কারণে খামোশ হয়ে আছেন। দেখে কি হয়। থার্ডলি যেটা হতে পারে খামোশ, সেটা হলো যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা খুব মাইন্ড করেছি, রাগ করেছি, অভিমান করেছি, অভিমান করে আমরা চুপ হয়ে আছি। আমরা শুধু সরকার একটা সময় দিতে চাচ্ছি যে আমাদের সঙ্গে যে সকল কথাবার্তা হয়েছে সেগুলো আপনারা বাস্তবায়ন করুন, ইসলামী ব্যাংক নিয়ে খেলাধুলা বন্ধ করুন, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করুন, জাতীয় সরকার গঠন করুন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করুন, তারপর সংবিধান সংশোধন করুন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসান, আর না হলে জামাতের আমির শফিকুর রহমানকে ডেপুটি প্রধানমন্ত্রী করেন। আমরা দেখতেছি, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। এর ফলে কী হলো, গত 1 মাস ধরে মানে কথাশিল্পী হিসাবে যিনি বেশ জনপ্রিয় হয়েছেন, তিনি হলেন জামাত সভাপতি ডক্টর শফিকুর রহমান। সুন্দর করে কথা বলেন। তারপর জামাতের আমির মিয়া গোলাম পারওয়ার, তিনিও অসাধারণ কথা বলেন। তারপর হামিদুর রহমান আজাদ, সেলিম উদ্দিন, ডক্টর মাসুদ, যিনি এখন মাননীয় সংসদ সদস্য, তিনি আছেন। এর বাইরে সেই দলের মধ্যে আরও যে সকল ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের আছেন, এটিএম আজহার আছেন, ওনারা সবাই কিন্তু খুব ভালো ভালো কথা বলতে পারেন, মাইল্ডলি, প্রফেশনালি এবং লজিক্যালি কথাগুলো তারা বলতে পারেন। আবার দলের মধ্যে অনেকে আছে যারা মানুষকে উত্তেজিত করতে পারেন। তাদের বিরাট একটা ওয়াজিন গ্রুপ আছেন, যারা ওয়াজ করেন, ওয়াজের ময়দানে তারা বক্তব্য দিলে, সুরে টান দিলে লক্ষ লক্ষ মানুষ হাসবে, কাঁদবে, মানে তারা যেভাবে বলবেন সেইভাবে। এরকম অন্তত কয়েকশো ইনফ্লুয়েন্সিয়াল জামাতের বক্তা আছেন সারা বাংলাদেশে। আর মিজানুর রহমান আজহারি তো আসেনি, আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারি, যারা জামাতে তৈরি সুপারস্টার, নট সুপারস্টার, বাংলাদেশের এই বক্তৃতার জগতে অনেকটা মেগা স্টার। এক আজহারি যদি একদিকে দাঁড়ায়, 100 আব্বাসি যত চিৎকার চেঁচামেচি তিনি করুন না কেন, জাস্ট আজহারি একটা মঞ্চে বসে থাকবেন, কোনো কথা বলবেন না। আর 100 আব্বাসি, এনায়েতুল আব্বাসি অন্যদিকে তার পাশে আরেকটা সমাবেশে ওয়াজ করতে থাকবেন, মাহফিল করতে থাকবেন। দেখবেন শুধুমাত্র আজহারির যে ওয়াজের ময়দান, সেই ওয়াজের ময়দানে লক্ষ লক্ষ মানুষ, তারা কোনো কিছু শুনবে না, শুধু বসে বসে আজহারিকে দেখবে। তাদের একজন মুফতি ইব্রাহিম কাজী ইব্রাহিম আছে, তাদের একজন আহমদুল্লাহ আছে। তো যারা হাদিস এবং কোরআন এই সংক্রান্ত বিভিন্ন মাসলা এবং মাসাইল, মানে তারা যেভাবে উত্তর করেন, যেভাবে তাদের কাছে প্রশ্ন করা হয়, এই প্রশ্নগুলো শোনার জন্য মানুষ বসে থাকে। আচ্ছা, আপনার বীর্য কতটুকু বের হবে? কতটুকু বের হলে আপনি কি দাসীর সাথে সঙ্গম করতে পারবেন? বিয়ে ছাড়া আপনি কোন রমণীর সাথে আর কি করতে পারবেন? এই সমস্ত যে খুব সুরসুরি মার্কা যে সকল প্রশ্ন, খোলামেলা আলোচনা হয় এবং তারা সেগুলোর উত্তর দেয়। এভাবে অনেক জামাতি বক্তা আছেন যারা মোহবিষ্ট করে রাখতে পারেন, তারাও কিন্তু এই সময়টাতে একেবারে চুপচাপ আছেন। তো কাজেই এই যে জামাতের খামোশ হয়ে যাওয়া যে কারণগুলো বললাম, সেই কারণের বাইরে আরও যে কারণগুলো আছে, সেটা হলো এই সময়টিতে এনসিপির যে মুভমেন্ট, এটি বেশ আশ্চর্যজনক। তারা জামাতকে পিছনে ফেলে, জামাতকে যাকে বলে রিজার্ভ ফোর্স হিসাবে, জামাতকে রেখে মূলত পদাধিক বাহিনী হিসাবে বা তীরন্দাজ হিসাবে এনসিপির সামনে এগিয়ে আসছে। এবং তারা আবার সুসংগঠিত হয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তারা সারা দেশ চষে বেড়াচ্ছেন। ঢাকা শহরে একটার পর একটা কমিটি করছেন, বক্তৃতা দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন। এখানে সার্জিস, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ, অন্যান্য যারা আছেন, সবাই যার যার আপন কর্মে তারা ব্যস্ত। নির্বাচনের আগে তারা যেভাবে একটা ইসলামিক ঐক্য তারা
করার চেষ্টা করেছিল সেটা ভেঙে গেছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ইসলামী যে সকল গ্রুপগুলো রয়েছে তারা জামাতকে ছেড়ে দিয়ে কেউ সরকারের সঙ্গে যুক্ত হয়েছেন এইরকম কোনো নজির আমরা দেখিনি। যেমন চরমনার পীর সাহেব, তিনি মেজর পীর, যিনি বরফের একটু মাইল্ড, মেজর পীর বেশ গরম। তিনি তারেক রহমান সাহেবকে একেবারে চাঁদাবাজ, চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, মিলিটারি মাজা ভাঙ্গে দিছে পিটাইয়া, এমনি এমনি দিছে, অকাম করছে, এই জন্য তো দিয়েছে। তো এই সকল কথাবার্তা বলার পরেও তারেক রহমান সাহেব তাকে একই মঞ্চে উঠিয়ে সম্মান দেখিয়েছেন, কিন্তু এতে কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। বরং রাজনীতির ময়দানে তারা এই যে তারেক রহমান সাহেব তাদেরকে ডাকছেন, কাছাকাছি যখন দেখলেন তখন মেজর পীর সাহেব বা জামাতে যারা নেতৃবৃন্দ তারা বুঝে গেছেন যে আসলে তারেক রহমান সাহেবের আসলে কতটা ব্যক্তিত্ব রয়েছে, কতটা ওয়েট রয়েছে, এবং তিনি আসলে কীভাবে রাজনৈতিক দলগুলোকে হ্যান্ডেল করবেন, তার পার্সোনালিটি কোন পর্যায়ের, এই জিনিসগুলো কিন্তু বুঝে গেছে, আন্দাজ বুঝে গেছে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা এই সরকারের সঙ্গে কোনো কমিউনিকেশন করবে না এবং তারা সরকার বিরোধী অবস্থানে থাকবে। অন্যদিকে মাঠের মধ্যে যে শব্দ, এই সরকার বেশি দিন টিকবে না, জনগণ বলছে, অহরহ জনগণ কিন্তু বলছে। আর এখন তো এই ইউটিউব সাংবাদিকতাটা এত বেশি শক্তিশালী, যেটা সংসদে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে প্রায় অনেক বক্তা এবং জয়নাল আবদিন ফারুকের মতো প্রাজ্ঞ রাজনীতিবিদ তারাও এদের যন্ত্রণায় অতিষ্ঠ যে ম্যাট্রিক পাস করেনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল চালায়, হাতে একটা মাইক নিয়ে সাংবাদিক হয়ে গেছে। এদের যন্ত্রণায় মানুষ টিকতে পারছে না, তারা তাদের পার্সোনাল লাইফ নষ্ট করে দিচ্ছে, রাজনৈতিক জীবন নষ্ট করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম যে ঘটনাগুলো এখন ঘটছে তার প্রেক্ষিতে সরকারের যে ধারাবাহিকতা, স্ট্যাবিলিটি, এটা নিয়ে স্থির হওয়া বা এটার উপর যাকে বলা হয় ইমানে ঠিক রাখা খুব কঠিন একটা বিষয়। এমনকি বিএনপির জন্য, বিএনপির যারা লোকজন তারাও যে খুব আবেগে আছে বা আবেশে আছে, নট লাইক দ্যাট, সবার মধ্যে একটা চিন্তা কাজ করছে, মানে আতঙ্ক কাজ করছে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। পুরো ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।